আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে 9তম ক্লাস করব। পূর্বে কিন্তু আমরা 8টি ক্লাস করেছি। আজকে আমরা 9তম ক্লাস করব এবং আমাদের লেকচার শিট পার্ট 2 পার্ট 1 এটা আমরা শেষ করছি। পার্ট 2 শুরু করলাম। অধ্যায় হচ্ছে সম্ভাবনা। অধ্যায় একই আছে কিন্তু আমরা পার্ট 2 অধ্যায় সম্ভাবনা। তো সম্ভাবনার টপিক হচ্ছে, আজকের লেকচারের টপিক হচ্ছে গৌণিক বিন্যাস সমাবেশ। এই হচ্ছে আমাদের টপিক, গৌণিক বিন্যাস সমাবেশ। ঠিক আছে, গৌণিক কি, বিন্যাস কি, সমাবেশ কি, এইগুলো কি, এগুলো জানবো। তারপরে এগুলো কিভাবে বের করতে হয় সেটাও দেখবো। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে গৌণিক বিন্যাস সমাবেশ। একটা কথা বলে রাখি, যারা পূর্বের ক্লাসগুলো এখনো করনি, অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে করতে হবে। প্রথম থেকে যদি না করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। যে কোনো টপিক ভালো করে বুঝতে হলে সেই টপিকের আলোকে যে ক্লাসটা নেওয়া হয়েছে ওই ক্লাসটা ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবা। তো আজকে আমরা হচ্ছে প্রথম অবস্থায় দেখবো হচ্ছে গৌণিক, তারপর বিন্যাস, তারপর সমাবেশ। তো গৌণিক বলতে কি বুঝি এটা আমরা একটু দেখি। তো গৌণিক বা ফ্যাক্টোরিয়াল, গৌণিক বলতে মূলত গুণফলকে বোঝানো হয়। গৌণিক বলতে মূলত গুণফলকে বোঝানো হয়। কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে মানের নিম্নক্রম অনুযায়ী পূর্ণ সংখ্যায় 1 পর্যন্ত সাজিয়ে তাদেরকে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গৌণিক বলে। আবারও বলি, কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে মানের নিম্নক্রম অনুযায়ী পূর্ণ সংখ্যায় 1 পর্যন্ত সাজিয়ে তাদেরকে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গৌণিক বলে। তো ওটা হচ্ছে, আমরা উদাহরণ দিয়ে একটা দেখি। এই যে উদাহরণ 5 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এর হচ্ছে মানের নিম্ন ক্রমে সাজাবো। তো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এই যে 1 পর্যন্ত আসলাম। এখন এই যে মানগুলো দেখতে পাচ্ছ, এই মানগুলো হচ্ছে গুণ করবো, গুণ করার পর হচ্ছে 120 পাবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে বের করি তাহলে খুব সহজেই বের করতে পারবো। সেটা হচ্ছে আমরা কিভাবে বের করব, ক্যালকুলেটরে গণিকের বা ফ্যাক্টোরিয়াল বের করার নিয়ম হচ্ছে, এই যে 5 ফ্যাক্টোরিয়াল 120 আমরা কিভাবে পাবো। প্রথমে ক্যালকুলেটর যদি তোমাদের হাতে থাকে তাহলে তোমরা হচ্ছে প্রথমে 5, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে এক্স পার -1, ক্যালকুলেটর কিন্তু এই চিহ্নটা আছে, এই চিহ্নে চাপ দিবা, তারপরে সমান চিহ্ন দিলে কিন্তু আছে 120 চলে আসবে। তোমার এই যে 5 ফ্যাক্টোরিয়াল বা গৌণিক মান হচ্ছে 120 চলে আসবে। ওকে, তো ধরি এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এন থেকে 1 পর্যন্ত মানের নিম্নক্রম অনুসারে সাজানো সকল পূর্ণ সংখ্যার গুণফলকে বলা হয় গৌণিক। ওকে, তো উদাহরণ তো দেখালামই। এই হচ্ছে আমাদের গৌণিকের মান বের করার নিয়ম। আচ্ছা, এখন যদি একটা অঙ্কের মাধ্যমে দেখি, এটা 4টি ভিন্ন রঙের মার্বেল কতভাবে সাজানো যায়। ঠিক আছে, এই মনে করে একটা সাধারণ একটা অঙ্ক। তো 4টি ভিন্ন রঙের মার্বেল কতভাবে সাজানো যায় এটা আমরা দেখব। তো সমাধান, 4টি ভিন্ন রঙের মার্বেল সাজালে গৌণিক মান হবে 4 ফ্যাক্টোরিয়াল। তো আমরা হচ্ছে মানের নিম্নক্রমে সাজাবো। তো 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তো এটাকে যদি আমরা গুণ করি, 3 4 12, 12 দুগুণে 24, 24 গুণ 1 24। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 24। তাহলে 4টি ভিন্ন রঙের মার্বেল কতভাবে সাজানো যায়। 4টি ভিন্ন রঙের মার্বেল যদি আমরা সাজাই, অর্থাৎ গৌণিকের মান বের করি, সেক্ষেত্রে আমাদের এই 24 আসবে। তাহলে গৌণিক কি এটা আমরা বুঝতে পারছি। এখন আসি বিন্যাসে। বিন্যাস, নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি করে একবারে নিয়ে কিংবা সবকটিকে একবারে নিয়ে একটি নির্দিষ্ট ক্রম বা অর্ডার অনুসারে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় বিন্যাস। ঠিক আছে, এই যে গৌণিক, বিন্যাস, সমাবেশ, এইগুলো যে সংজ্ঞাগুলো আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন, এই প্রশ্নে এসে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তো বিন্যাস কি, নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি করে একবারে নিয়ে কিংবা সবকটিকে একবারে নিয়ে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো প্রক্রিয়াকে বলা হয় বিন্যাস। তো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সাজালে বিন্যাসের সংখ্যা হবে। আমরা সাপোজ একটা উদাহরণ নিলাম। ঠিক আছে, যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সাজালে বিন্যাসের সংখ্যা হবে। বিন্যাসের সূত্র আছে NPR। এটা কিন্তু NCR না, NCR এর মান আলাদা এবং NPR এর মানটা আলাদা। তো বিন্যাসের সূত্র হচ্ছে NPR। এখন কিন্তু এই মানটা কিন্তু আমরা এখন যে ধরনের অঙ্কগুলো করব সেই অঙ্কে কিন্তু NPR আসবে। ঠিক আছে, তো NPR এর মানটা আমরা বের করব। তো NPR এটাই হচ্ছে আমরা সূত্র আকারে এইভাবেও প্রয়োগ করতে পারি।
এন ফ্যাক্টোরিয়াল বাই ব্র্যাকেট শুরু এন মাইনাস আর ব্র্যাকেট শেষ ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে সূত্র। তো এই সূত্রে যদি আমরা প্রয়োগ করি তো এটাও হবে, অথবা একবার হচ্ছে ক্যালকুলেশন করে মানটা বের করতে পারবো। যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন কিন্তু ক্যালকুলেশন কীভাবে বের করে সেটা দেখবো। তো যেখানে এনপিআর হচ্ছে বিন্যাসের সংখ্যা, ঠিক আছে, যেখানে এনপিআর হচ্ছে বিন্যাসের সংখ্যা, আর যখন ছিল হচ্ছে এনসিআর তখন ছিল কি এনসিআর এর মান কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু পূর্বে কিন্তু বের করছি, সেক্ষেত্রে সেটা হচ্ছে সমাবেশের সংখ্যা। তো যেখানে এনপিআর বিন্যাসের সংখ্যা, এন হচ্ছে মোট বস্তুর পরিমাণ, এন হচ্ছে এই যে এনটা দেখতে পাচ্ছ, এন হচ্ছে মোট বস্তুর পরিমাণ, আর হচ্ছে প্রতি গ্রুপে বস্তুর সংখ্যা, ঠিক আছে, আর হচ্ছে প্রতি গ্রুপে বস্তুর সংখ্যা, আর পিটা হচ্ছে বিন্যাসের মান, বা তোমার ক্যালকুলেটরের পি মানটা চলে আসবে যখন তুমি ক্যালকুলেটর ইউজ করবে। আর এই যে ফ্যাক্টোরিয়াল দেখতে পাচ্ছ, ফ্যাক্টোরিয়াল নির্দেশক চিহ্ন, এই হচ্ছে আমাদের বিন্যাস। তো এখন এটাকে যদি আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখি যে 4টি ভিন্ন রঙের বলকে 2টি করে সাজালে বিন্যাসের সংখ্যা কত হবে, তাহলে আমরা এখান থেকে নিতে পারি কি 4, এটা সমান সমান আমরা এন ধরতে পারি, এবং এটা সমান সমান আমরা পি আর ধরতে পারি, ঠিক আছে, এটা সমান সমান আমরা আর ধরতে পারি। তো 4টি ভিন্ন রঙের বলকে 2টি করে সাজালে বিন্যাসের সংখ্যা কত হবে, সূত্রটা কি, সমাধান এখানে এন সমান 4 আর আর সমান হচ্ছে 2। এখন এটাকে যদি আমরা বিন্যাসের সূত্রে প্রয়োগ করি এন পি আর, তো এন এর জায়গায় 4 লিখবো, পি লিখলাম, আর নিচে আর এর মান কত 2। এখন 4p2 এটাকে যদি ক্যালকুলেশন করি তো 12 পাবো। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, যাদের হাতে ক্যালকুলেটর আছে তারা হচ্ছে প্রথমে 4, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে 2 দাও, তারপরে ইকুয়াল চিহ্ন দাও, দেখো 12 চলে এসেছে, ঠিক আছে। 4 শিফট গুণ চিহ্ন, তারপর হচ্ছে 2 দাও, তারপর হচ্ছে 12, এই হচ্ছে আমাদের একটা উদাহরণ, ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকটা বিন্যাসের মান বের করব। তো 4টি ভিন্ন রঙের বলকে 2টি করে সাজালে বিন্যাসের সংখ্যা কত হবে, এখানে এন সমান কত 4 আর আর সমান হবে 2। তো এইভাবে সুতরাং বিন্যাসের সূত্র আছে এনপিআর ইকুয়াল 4, এনপিআর ইকুয়াল এন এর জায়গায় 4 দিলাম, আর পি তো থাকবে আমাদের হচ্ছে ক্যালকুলেটরে এই মানটা আসছে, কিন্তু এই মানটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, ঠিক আছে। এটা হচ্ছে একজন প্রশ্ন করছিল হচ্ছে প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে জানো যে এনসিআর, সি এর মানটা কি নির্দিষ্ট না, সি এর মানটা নির্দিষ্ট না, তো সি জাস্ট একটা আমাদের ক্যালকুলেশনের একটা আর কি প্রতীক, ওকে। তো পি 4p2 সমান 12, তো ক্যালকুলেটরে হচ্ছে 4 শিফট গুণ 2 দিলে 12টা চলে আসবে। তো আরেকটা প্রশ্নের মাধ্যমে আমরা দেখি ম্যাথমেটিক্স শব্দটি হতে প্রতিবার 3টি বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে, এক্ষেত্রে শব্দগুলো অর্থপূর্ণ না হতে পারে, ঠিক আছে। ম্যাথমেটিক্স শব্দটি হতে প্রতিবার 3টি বর্ণ নিয়ে কতটি শব্দ গঠন করা যাবে, এক্ষেত্রে কতগুলো অর্থপূর্ণ না হতে পারে। তো আমাদের এখানে দেখতে হবে কয়টা শব্দ আছে, ঠিক আছে, আমাদের লেটার আছে কয়টা সেটা দেখতে হবে। M1, A2, তারপর টি আছে 3, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে কয়টা শব্দ আছে, 11টা কিন্তু শব্দ আছে, 11টা। ম্যাথমেটিক্স এখানে আছে 11টি শব্দ আছে। তো এখন আমরা এন সমান 11 নিব, আর আমাদের প্রশ্নে বলেছে শব্দটি হতে প্রতিবার 3টি, ঠিক আছে, এই যে আমাদের 11টা বর্ণ আছে, এই বর্ণ হতে হচ্ছে প্রতিবার 3টি, তার মানে আমাদের এখানে বর্ণ যোগ করে হলো কত 11টা, ঠিক আছে, 11টা। আর এখানে 3টি যেহেতু বলেছে তাহলে আর সমান কত হবে, আর সমান 3 হবে। তাহলে আমরা খুব সহজেই সূত্র আকারে প্রয়োগ করতে পারি। সুতরাং বিন্যাসের সংখ্যা এন পি আর, এন এর জায়গায় হচ্ছে 11 লিখবো, পি লিখবো, তারপর হচ্ছে আর এর জায়গায় 3 লিখবো, লেখার পরে এসছে 990 আসবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 11 শিফট গুণ চিহ্ন তারপরে 3 সমান 990 আসবে, ওকে। তারপর আরেকটা অঙ্ক দেখি, একটি বেঞ্চে যদি 4টি সিট থাকে, একটি বেঞ্চে যদি 4টি সিট থাকে তাহলে 10 জন ছাত্র কতভাবে সিটে বসতে পারে। একটি বেঞ্চে যদি 4টা সিট থাকে তাহলে 10 জন ছাত্র কতভাবে সিটে বসতে পারে। তো সমাধান এখানে এন সমান কত হবে 10, যেহেতু এখানে গণসংখ্যা আছে 10, আর একটি বেঞ্চে 4টি সিট, তাহলে আমাদের আর সমান কত হবে 4। তো আমরা লিখতে পারি এখানে এন সমান 10 আর সমান 4। তো সুতরাং বিন্যাসের সংখ্যা আছে NPR, তো 10p4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5040 পাবো। প্রথমে ক্যালকুলেটর 10 দিবে, তারপর হচ্ছে শিফট দিবে, তারপর গুণ দিবে, দেওয়ার পরে 4 দিলে হচ্ছে সমান চিহ্ন দিলে হচ্ছে 5040 চলে আসবে, ওকে। এবার আসি সমাবেশ বা কম্বিনেশন। সমাবেশ কিন্তু আমরা কিন্তু প্রথমেই কিন্তু মুদ্রা, বল, ছক্কা এইগুলোর ভিতরে করছি সমাবেশের। তো এখন আমরা আবার একটু দেখে নিই সমাবেশ কম্বিনেশন। নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে
কয়েকটি করে একবারে নিয়ে কিংবা সবকটিকে একবারে নিয়ে কোনো রকম ক্রম বিবেচনা না করে সম্ভব যত প্রকারে সাজানো যায় কিংবা যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয়। আবারও বলি, নির্দিষ্ট সংখ্যক কতগুলো বস্তু থেকে কয়েকটি করে একবারে নিয়ে কিংবা সবকটিকে একবারে নিয়ে কোনো রকম ক্রম বিবেচনা না করে সম্ভব যত প্রকারে সাজানো যায় কিংবা যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলা হয়। তো সমাবেশের সূত্র হচ্ছে এনসিআর। সমাবেশের সূত্র হচ্ছে এনসিআর। এই যে এনসিআর, এটা কিন্তু আমরা হচ্ছে কি প্রথমে ছক্কার মধ্যে দেখছি, তারপর হচ্ছে বলের মধ্যে দেখছি, মুদ্রার মধ্যে দেখছি, ঠিক আছে, তারপর তাসের মধ্যে দেখছি। তো সেক্ষেত্রে এনসিআর এর সূত্র যদি এইভাবে প্রয়োগ করি, এনসিআর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট শুরু এন মাইনাস আর ব্র্যাকেট ফ্যাক্টোরিয়াল। তো যেখানে হচ্ছে এনসিআর সমাবেশের সংখ্যা, আর এন হচ্ছে মোট বস্তুর পরিমাণ, আর হচ্ছে প্রতি গ্রুপে বস্তুর সংখ্যা, আর হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটা হচ্ছে নির্দেশক চিহ্ন, ঠিক আছে, এই যে এই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্দেশক চিহ্ন। তো এখন একটা অঙ্কের মাধ্যমে দেখি, 5 জন লোকের মধ্যে থেকে 3 জন করে লোক নিয়ে কতভাবে সমাবেশ তৈরি করা সম্ভব? 5 জন লোকের মধ্যে থেকে, তাহলে আমরা এখানে এন সমান কত নিতে পারি? এন সমান 5 আর আর সমান কত? 3। 5 জন লোকের মধ্যে থেকে 3 জন করে লোক নিয়ে কতভাবে সমাবেশ তৈরি করা সম্ভব? তো সমাধান এখানে এন সমান 5 আর আর সমান 3। ওকে, তো সুতরাং 3 জন করে লোক নিয়ে গঠিত সমাবেশের সংখ্যা এনসিআর ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট শুরু এন মাইনাস আর ব্র্যাকেট ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো 5C3, তো এন সমান কত? 5, আর সি সমান কত? সি আর আর সমান কত? 3 নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে এন এর মান 5 বসলাম, তারপরে আর এর মান হচ্ছে 3 বসালাম, যেখানে হচ্ছে এন আছে এন এর মান বসবো, যেখানে হচ্ছে আর আছে আর এর মান বসাবো। বসানোর পরে 5 ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে আমরা কি করব, এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো এখান থেকে আমরা মানের নিম্নক্রমে গুণ করতে থাকবো। তো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, ঠিক আছে। তারপর নিচে আছে 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা যদি আমরা নিম্নক্রমে সাজাতে থাকি তাহলে 3 গুণ 2 গুণ 1, তারপর 5 মাইনাস 3, এটা কত আসে? 2 আসে। তো 2কে যদি আমরা আবার হচ্ছে সাজাই গৌণিক আকারে তাহলে 2 গুণ 1 পাবো, ঠিক আছে। তো এখন দেখবো এখানে কাটাকাটি করা সম্ভব কিনা। যদি কাটাকাটি করা সম্ভব কাটবো, আর যদি না হয় তাহলে একবার গুণ করে দেবো, ঠিক আছে। তো 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, একবার কিন্তু এটা গুণ করছি 12 হলো, আর উপর 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ করলে হচ্ছে 120 আসবে। তো এটাকে যদি আমরা ভাগ করি তো 10 আসবে। তো এত ঝামেলা না করে সরাসরি এনসিআর 5C3, এটা হচ্ছে সরাসরি ক্যালকুলেটর মানটা বের করে নেবে। সেটা হচ্ছে 5 দিবে, শিফট দিবে, ভাগ দিবে, তারপর হচ্ছে 3 দিবে, দিলেই কিন্তু এই যে 10 মানটা চলে আসবে। তো ক্যালকুলেটরের সমাবেশের বা কম্বিনেশন বের করার নিয়ম হচ্ছে 5 শিফট ভাগ 3 সমান 10। এই ছিল হচ্ছে আমাদের মানে সমাবেশের অঙ্ক। তো আরেকটার মাধ্যমে আমরা দেখি, 9 জন লোকের মধ্যে থেকে 5 জন করে লোক নিয়ে কমিটি গঠন করা হলে কতভাবে কমিটি গঠন করা যাবে? তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এন সমান 9 আর হচ্ছে আর সমান 5। তো সুতরাং 5 জন করে লোক নিয়ে গঠিত কমিটির সংখ্যা এনসিআর এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট শুরু এন মাইনাস আর ব্র্যাকেট শেষ ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ঠিক আছে। দেওয়ার পরে তো এটা হচ্ছে আমরা বসাবো, বসানোর পরে জাস্ট এই যে 126। তো এটা হচ্ছে তোমরা একবারে সরাসরি মানটা বের করতে পারো, আবার এইভাবে ভেঙে ভেঙে বের করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখি এ ই আই ও ইউ বর্ণগুলো থেকে প্রতিবার 2 করে নিয়ে গঠিত সমাবেশের সংখ্যা কত? তো এ ই আই ও ইউ বর্ণ কয়টা? 5টা না? তাহলে এখানে এন সমান কত হবে? 5, আর আর সমান কত হবে? 2, যেহেতু এখানে প্রতিবার 2 বার করে বলছে তো আর সমান 2। তো এন সমান 5 আর সমান 2, তো সুতরাং 3 বার করে নিয়ে এ ই আই ও ইউ বর্ণগুলো থেকে প্রতিবার 2 করে নিয়ে গঠিত সমাবেশের সংখ্যা কত? 2। সরি, এখানে 3 বার না, 2 বার হবে। এ ই আই ও ইউ বর্ণগুলো থেকে প্রতিবার 2 করে নিয়ে গঠিত সমাবেশের সংখ্যা কত? তো এখানে এন সমান 5 আর সমান হচ্ছে 2। তো সুতরাং 2 বার করে নিয়ে গঠিত সমাবেশের সংখ্যা এনসিআর। তো এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেট শুরু এন মাইনাস আর ব্র্যাকেট শেষ ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তো 5C2, যেহেতু এখানে 2 বার বলেছে তো এন সমান কত? 2। তো আমরা এখানে 2 নিলাম, যেখানে এন আছে এন এর মান বসাবো, যেখানে আর আছে আর এর মান বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করে দিয়ে এটা 10 পাবো। তো 5C2 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 10ই পাবো। ওকে, তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের
সমাবেশ, বিন্যাস এবং গণিকের মৌলিক যে বিষয়টা সেটা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এখন যখন আমরা অঙ্ক করব কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা কিন্তু এখনই দেখে নিলাম, ঠিক আছে। তো অঙ্কের সাথে এখানে কিছুই মিল নেই, অঙ্ক সবই সম্পূর্ণ আলাদা থাকবে। তো অঙ্ক যতক্ষণ না প্র্যাকটিক্যালি দেখবো ততক্ষণ কিন্তু কিছুই বুঝতে পারবো না। তো এই যে সমাবেশ, বিন্যাস, তারপর হচ্ছে আহ, ই তোমার হচ্ছে এই যে তিন প্রকার যা করালাম আর কি, সমাবেশ, বিন্যাস এবং হচ্ছে গৌণিক, এই যে তিন প্রকার, গৌণিক, বিন্যাস, সমাবেশ। তো আশা করি এটা বুঝতে পারছো কিভাবে মানগুলো বের করতে হয়। তো এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে অথবা এইভাবে ভেঙে ভেঙে বের করতে পারবে। তো আমি দুইভাবে শিখাই দিলাম। প্রথমে অবস্থায় তো আমাদেরকে শিখতে হবে, তো শিখতে হলে কী করতে হবে, ভেঙে ভেঙে বের করতে হবে। তো এইভাবে এই যে ভেঙে ভেঙে বের করবে। আর এটা তো আমরা ক্যালকুলেটরে কিন্তু 1 সেকেন্ডের মাধ্যমে কিন্তু বের করতে পারছি। তারপরেও তো আমাদের বিষয়টা জানতে হবে যে কি, যে যদি এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এখন এন থেকে 1 পর্যন্ত মানের নিম্নক্রম অনুসারে সাজাতে হবে। সাজালে কিন্তু আমরা কি করব, গৌণিকের মানটা পেয়ে যাব, ঠিক আছে। এটা আগে আমাদেরকে জানতে হবে, তারপরে ক্যালকুলেটরে সেটা ব্যবহার করো শর্টকাট। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের গৌণিক, বিন্যাস, সমাবেশ। এই তিনটা টপিক বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? একটু লিখে জানাও, যারা লিখতে পারো একটু লিখে জানাও, আর যারা মনে করে যে বলবে তাহলে বলতে পারো। আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাব অঙ্কে। হ্যাঁ, ওইগুলো তো শুধু দেখালাম হচ্ছে আমরা ক্যালকুলেটরে কিভাবে ব্যবহার করবো সেটা, কিন্তু মূলত আমরা অঙ্ক সমাধান করবো এখন থেকে। হ্যাঁ, এবার দেখি আমরা হচ্ছে সরাসরি অঙ্কে চলে আসি। তো অঙ্ক কি বলছে সেটা একটু দেখি। 25 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক। 25 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক। যদি 25 জনের মধ্যে হতে উদ্দেশ্যহীনভাবে 3 জন নির্বাচন করা হয়, তাহলে নিম্নোক্ত ফলাফল নির্ণয় করো। 3 জন স্নাতক হওয়ার সম্ভাবনা বের করো। অন্ততপক্ষে 1 জন স্নাতক হওয়ার সম্ভাবনা বের করো। সর্বোচ্চ 1 জন স্নাতক হওয়ার সম্ভাবনা বের করো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে প্রশ্ন। 2012 এবং 2014 সালে এই প্রশ্নটা আসছিল। আমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তারপরে এর সমাধান করতে হবে। প্রশ্ন দেখে অনেকেই ধরে ফেলেছে যে এটা কিভাবে করতে হবে, যারা হচ্ছে পূর্বের ক্লাসগুলো করেছে। আর যারা নতুন আছো তারা ধরতে পারেনি, তারপরও আমি বলবো যে পূর্বের ক্লাসগুলো করে নাও, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে। এই কারণে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায় কোনটার পর কোনটা করলে ভালো হবে, ঠিক আছে, কোন অঙ্কের পর কোনটা করলে তোমরা বুঝবে, এটা কিন্তু একমাত্র আমি ভালো জানি। তো সেইভাবে কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী করছি। প্রথম ধাপে কিন্তু আমরা করেছি হচ্ছে কি ছক্কা, তারপর হচ্ছে মুদ্রা, তারপর হচ্ছে তাস, তারপর হচ্ছে বল। তারপরে কিন্তু আমরা চলে আসছি গৌণিক, বিন্যাস, সমাবেশে, ঠিক আছে। এখন যদি ওইগুলো না পারি, এইগুলো কিন্তু একটু সমস্যা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো যারা ক্লাসগুলো এখনো করনি, তারা হচ্ছে গ্রুপ থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রথম থেকে করে নাও। তো প্রশ্নটা আরেকবার পড়ি। 25 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক, ঠিক আছে। 25 জন ব্যক্তির একটি দলে 5 জন স্নাতক। আবার বলছে কি, যদি 25 জনের মধ্যে হতে উদ্দেশ্যহীনভাবে 3 জন নির্বাচন করা হয়, 3 জন নির্বাচন বা উঠিয়ে নেওয়া বোঝাচ্ছে, ঠিক আছে, নির্বাচন করা হয়, তাহলে নিম্নোক্ত ফলাফল নির্ণয় করো। 3 জন স্নাতক হওয়ার সম্ভাবনা বের করো, এটা হচ্ছে আমরা সরাসরি নিয়মটা ব্যবহার করব। তারপর অন্তত পক্ষে 1 জন স্নাতক হওয়ার সম্ভাবনা কত, এই যে অন্তত পক্ষে কম পক্ষে, এটা নিয়ম কিন্তু আমরা জানি। তারপর সর্বোচ্চ 1 জন স্নাতক হওয়ার সম্ভাবনা বের করো, এটা হচ্ছে বড় জোর সর্বোচ্চ, এই নিয়মটাও কিন্তু আমরা জানি। এখন নিয়মটা এখন ফলো করি। তো দেওয়া আছে মোট ব্যক্তির সংখ্যা কত, 25 জন, আর স্নাতকের সংখ্যা কত, 5 জন। 25 জনের মধ্যে 5 জন স্নাতক, ঠিক আছে। 25 জনের মধ্যে কত, 5 জন, আর তার মধ্যে কি 25 জনের মধ্যে হতে উদ্দেশ্যহীনভাবে 3 জন উঠাই নিয়েছে, ঠিক আছে, নির্বাচন করা হয়েছে। তো এখন 1 নম্বর প্রশ্নে আসি, 3 জন স্নাতক হওয়ার সম্ভাবনা কত। তো আমরা লিখতে পারি অতএব প্রবাবিলিটি 3 স্নাতক। তো সেক্ষেত্রে 5C3, যেহেতু কিন্তু 3 জন স্নাতকের কথা বলেছে, তো 5C3, এই যে স্নাতকের সংখ্যা কত, 5 জন, তো আমরা লিখবো হচ্ছে 5C3 লবে, আর হরে মোট ব্যক্তির সংখ্যা কত, 25, তাহলে 25C3 লিখবো। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, 5C3 কে যদি ক্যালকুলেশন করি 10 আসবে, আর 25C3 কে যদি ক্যালকুলেশন করি 2300 আসবে। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বরে আসি, অন্তত পক্ষে 1 জন স্নাতক হওয়ার সম্ভাবনা কত। তো অন্তত পক্ষের সূত্র কি, অতএব 1 মাইনাস
প্রবাবিলিটি জিরো স্নাতক, অর্থাৎ যখন অন্ততপক্ষে একজন বলবে তো এক পর্যন্ত যাওয়া যাবে না, একের নিচে থাকতে হবে। তো ওয়ান মাইনাস প্রবাবিলিটি জিরো স্নাতক, যদি বলতে দুইজন স্নাতক হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা লিখতাম ওয়ান মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু প্রবাবিলিটি জিরো স্নাতক অথবা বা এবং, হ্যাঁ, এবং হচ্ছে ওয়ান স্নাতক, ঠিক আছে, এইভাবে লিখতাম। তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু অন্ততপক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখব হচ্ছে অতএব ওয়ান মাইনাস প্রবাবিলিটি জিরো স্নাতক। ওকে, এখন জাস্ট সূত্রের মানটা বসাই দেবো। তো ওয়ান মাইনাস, আমাদের প্রশ্ন কতজন আছে, পাঁচজন আছে, তো আমরা তো সবগুলো হচ্ছে পাঁচই লিখবো, পাঁচের কম লিখতে পারবো না। আর এখানে কত বলছে, জিরো স্নাতক, তো ফাইভ সি জিরো, তারপর হচ্ছে মোট কত, মোট হচ্ছে 25C3, ঠিক আছে, মোট হচ্ছে কত, 25C3। আচ্ছা, এখন ওয়ান মাইনাস 5C0, এটাকে যদি ক্যালকুলেশন করি ওয়ান আসবে, 25C3 এটাকে যদি ক্যালকুলেশন করি 2300 আসবে। তো এটা এখন কি করব, লসও করব। তো 2300 নিচে দিলাম, 2300 দিয়ে আমরা হচ্ছে ওয়ানকে যদি গুণ করি 2300, তারপর মাইনাস 2300 ভাগ করে দিলাম, দেওয়ার পর ওয়ানকে যদি গুণ করি তো ওয়ান থাকে। এখন 2299/2300, এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার সর্বোচ্চ একজন স্নাতক হওয়ার সম্ভাবনা কত, সর্বোচ্চ একজন, তাহলে সূত্রটা কি, অতএব প্রবাবিলিটি জিরো স্নাতক অথবা প্রবাবিলিটি ওয়ান স্নাতক। তো যেহেতু সর্বোচ্চ একজন বলেছে, তো আমাদের একজন পর্যন্ত যেতে হবে, শূন্য থেকে শুরু করতে হবে, যে কয়জন বলবে সেই কয়জন পর্যন্ত যেতে হবে। যদি বলতে সর্বোচ্চ দুইজন স্নাতক হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা লিখতাম হচ্ছে কত, প্রবাবিলিটি জিরো স্নাতক অথবা ওয়ান স্নাতক অথবা টু স্নাতক, ঠিক আছে, যতক্ষণ বলবে ততক্ষণ কিন্তু ওই পর্যন্ত আমরা লিখবো। এটা কিন্তু আমরা হচ্ছে ইসের মধ্যে, তোমার মুদ্রা বলের মধ্যে দেখছিলাম, ঠিক আছে, তাসের মধ্যে কিন্তু এগুলো দেখছি। তো এখন কি করব, জিরো স্নাতক, সূত্র কিন্তু একই, সেটা হচ্ছে 5C0, যেহেতু প্রথমে জিরো বলছে, জিরো স্নাতক, তো 5C0, আর নিচে আছে মোট কত, 25C3 থাকবে প্লাস, তারপর কত আছে ওয়ান স্নাতক, এই যে ওয়ান স্নাতক, তো আমরা লিখবো হচ্ছে 5C1, আর নিচে হচ্ছে 25C3। তো এখন জাস্ট শুধু ক্যালকুলেটর মানটা বসাবো, ওয়ান আসবে, নিচে আছে 2300, তারপর প্লাস 5 আসবে, 2300 আসবে। তো এখন এটাকে কি করবো, লসও করবো, লসও করলাম, করার পরে 6/2300 পাবো। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি এটা বুঝতে পারছো। তো বুঝতে যদি নাও পারো তাহলে বলতে হবে এটা বুঝতে পারিনি, আর যদি বুঝতে পারো তারপর বলতে হবে হ্যাঁ বুঝতে পারছি। আর সবসময় চেষ্টা করবে লিখে বলার জন্য, ঠিক আছে। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু আমাদের ব্যতিক্রম টাইপের অঙ্ক চলে আসবে। সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। কারণ আগেও বলেছি, এখনো বলছি যে অর্থনীতির জন্য পরিসংখ্যান এতটা ইজি সাবজেক্ট না, এটা একটু মানে ব্যতিক্রম টাইপের। অন্যান্য সাবজেক্টের সাথে মিললে তোমরা অনেকে মনে করতে পরিসংখ্যান আমরা তো ফার্স্ট ইয়ারে করে আসছি, এখানে থার্ড ইয়ার করবো, তা এমন আর কি। তো প্রথম ইয়ারের পরিসংখ্যানের সাথে কোনো মিল নেই, এটা এখনো বলছি, পরেও বলবো, ঠিক আছে, কিছু মিলে। তোমরা তো বুঝতেই পারছো যে প্রথম ইয়ারের পরিসংখ্যান আমাদের কী ছিল, আর থার্ড ইয়ারের পরিসংখ্যানটা আমাদের কি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা প্রশ্নের সমাধান করব, এটা প্রশ্নটা আগে দিকে আসি, তারপর আছে নিয়মটা দেখবো, ঠিক আছে। আগে নিয়ম যদি বলি তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, আগে প্রশ্নটা দেখবো আমরা। তো 2 নম্বর প্রশ্ন বলছে কি, 25 বছর পর্যন্ত একজন পুরুষ লোকের বেঁচে থাকার সম্ভাবনা 3/5 এবং স্ত্রী লোকের বেঁচে থাকার সম্ভাবনা 2/3। নিম্নোক্ত ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করো। দুজনই বেঁচে থাকবে, শুধুমাত্র পুরুষ লোক বেঁচে থাকবে, শুধুমাত্র স্ত্রী লোক বেঁচে থাকবে, কমপক্ষে একজন বেঁচে থাকবে। 2008 সালে এই প্রশ্নটা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এখন এই প্রশ্নের সমাধান করতে হলে আমাদেরকে একটা নিয়ম ফলো করতে হবে। তো নিয়মটা আগে জেনে আসি। এই যে, যেহেতু এটা সেট ফাংশনের মধ্যে চলে আসছে, তো সেক্ষেত্রে সেট তত্ত্বের নিয়ম হচ্ছে, পুরুষ আমরা এ ধরে নিব, স্ত্রী এটা আছে আমরা বি ধরে নিলাম, ঠিক আছে। তো দুজনই বেঁচে থাকবে, প্রবাবিলিটি ব্র্যাকেট শুরু এ ইন্টারসেক্ট বি ব্র্যাকেট শেষ ইকুয়াল প্রবাবিলিটি এ গুণ প্রবাবিলিটি বি। এই হচ্ছে আমাদের দুইজনই বেঁচে থাকবে তার সূত্র। ওকে, শুধুমাত্র পুরুষ বেঁচে থাকবে, তো পুরুষের সেট কি এ আর স্ত্রীর সেট আছে বি, তো শুধুমাত্র পুরুষ বেঁচে থাকবে। তো প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, তার উপর কি আছে, বার আছে, তাই না। তো যেটা বেঁচে থাকবে না সেটা হচ্ছে বাদ দিতে হবে। এই যে বার, এই বার হচ্ছে কি, মহিলা নেই বা স্ত্রী নেই, শুধুমাত্র পুরুষ বেঁচে থাকবে। তো এ ইন্টারসেক্ট বি প্রাইম, মহিলাটা বাদ বা স্ত্রী বাদ, ব্র্যাকেট শেষ ইকুয়াল প্রবাবিলিটি এ, তারপর মাইনাস চিহ্ন দেব, প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শুধুমাত্র পুরুষ যখন বেঁচে থাকবে সেটা সূত্র। যে অঙ্কটা আমরা পড়ে আসলাম ওই অঙ্কের সমাধান করব কিন্তু এই সূত্র অনুসারে।
তারপর দেখি শুধুমাত্র স্ত্রী লোক বেঁচে থাকবে, অর্থাৎ পুরুষ নাই, পুরুষ বাঁচবে না, মরে যাবে। ঠিক আছে, তো প্রবাবিলিটি এ বার ইন্টারসেক্ট বি। ঠিক আছে, তো যেটা বেঁচে থাকবে সেটার হচ্ছে মাথায় হচ্ছে প্রো বা তোমার হচ্ছে বার চিহ্ন থাকবে না, আর যেটা মরে যাবে সেটা হচ্ছে বার চিহ্ন থাকবে, সেটাই হচ্ছে বাদ। ওকে, তো এখানে প্রবাবিলিটি বি, যেহেতু স্ত্রীর সেট হচ্ছে বি, মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, এই হচ্ছে আমাদের শুধুমাত্র স্ত্রী বেঁচে থাকার সূত্র। তারপরে কমপক্ষে একজন বেঁচে থাকবে, সেটা হচ্ছে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, ব্র্যাকেট শেষ, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি, তারপর মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা প্রশ্নেরই নিয়ম বা সূত্র। এই সূত্রগুলো কিন্তু আমরা ওখানে ব্যবহার করব। তো এই অঙ্কটা করতে হলে অবশ্যই তোমার এই সূত্রটা মনে রাখতে হবে। তো এই সূত্রটা মনে রাখতে হলে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে বুঝতেই পারছো যে একটা অঙ্কের মধ্যে আমাদের 4টা সূত্র মনে রাখতে হবে। একটা অঙ্কের মধ্যে আমাদের 4টা সূত্র মনে রাখতে হবে, 4টা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখলে সমাধান করবা কি করে? তো 25 নম্বরটা প্রশ্ন আরেকবার পড়ি, তারপরে সমাধানে চলে যায়। নিয়ম তো আমরা দেখলামই। তো 25 বছর পর্যন্ত একজন পুরুষ লোকের বেঁচে থাকার সম্ভাবনা 3/5 এবং স্ত্রী লোকের বেঁচে থাকার সম্ভাবনা 2/3। নিম্নোক্ত ক্ষেত্রে সম্ভাবনা নির্ণয় করো। দুজনই বেঁচে থাকবে, শুধুমাত্র পুরুষ লোক বেঁচে থাকবে, শুধুমাত্র স্ত্রী লোক বেঁচে থাকবে, কমপক্ষে একজন বেঁচে থাকবে। 2008 সালে প্রশ্নটা আসছিল। তো সমাধান, পুরুষ লোক বেঁচে থাকার সম্ভাবনা প্রবাবিলিটি এ ইকুয়াল 3/5, এই মানটা কিন্তু আমাদের দেওয়াই আছে। স্ত্রী লোক বেঁচে থাকার সম্ভাবনা প্রবাবিলিটি বি ইকুয়াল 2/3। ওকে, মানটা কিন্তু দেওয়াই আছে প্রশ্নে। 1 নম্বরে চলে আসি, দুইজনই বেঁচে থাকার সম্ভাবনা প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। তো আমরা হচ্ছে এর মান বসাবো এবং বি এর মান বসাবো। তো এর মান বসালাম 3/5 গুণ বি এর মান বসালাম 2/3। তো এখন এটাকে কি করব? কাটাকাটি করব যদি সম্ভব হয়, যদি না হয় তাহলে সরাসরি গুণ করে দেব। তো 3 আর 3 কেটে গেল। ওকে, উপরে থাকছে কত? লবে 2, আর নিচে হরে থাকছে কত? 5। তাহলে 2/5। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। মূল কথা হচ্ছে আমাদের সূত্রটা মনে রাখা। তোমরা তো ক্যালকুলেটর করে মানটা বের করতেই পারবে, যদি সূত্রই যদি প্রয়োগ করতে না পারো তাহলে মান বের করবে কি করে? ওকে, 2 নম্বরে আসি, শুধুমাত্র পুরুষ লোক বেঁচে থাকবে। তো পুরুষ লোক বেঁচে থাকার সূত্রটা কি? প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি প্রাইম, অর্থাৎ মহিলা বা স্ত্রী মরে যাবে। তো সেটা হচ্ছে কি? প্রোকটা না, এটা হচ্ছে বার চিহ্ন। ওকে, তো ব্র্যাকেট শেষ। তো এটা সূত্র হচ্ছে প্রবাবিলিটি এ মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, এ ইন্টারসেক্ট বি। তো এ ইন্টারসেক্টের মান কত পাইছি? 2/5 পাইছি না? 2/5 পাইছি। তো এ ইন্টারসেক্ট বি মান হচ্ছে 2/5 বসাবো। তো প্রবাবিলিটি এ অর্থাৎ পুরুষ লোকের, এটা হচ্ছে সেটের মান কত? 3/5। এই যে 3/5, এই মানটা বসালাম 3/5। তারপর কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্ন দেবো। আর প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি, এই যে দুইজনই বেঁচে থাকবে, এর মান কত পাইছি? 2/5। তো আমরা এখানে কি করবো? 2/5 বসালাম। তো 5 নিচে আছে, সেক্ষেত্রে আমরা এখানে লসও করলাম 5। তো 3 - 2, তো 1/5। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বরটা কি? একইভাবে আমরা 2 নম্বরের মতো সমাধান করব। শুধুমাত্র স্ত্রী লোক বেঁচে থাকার সম্ভাবনা প্রবাবিলিটি এ বার ইন্টারসেক্ট বি, অর্থাৎ পুরুষ লোক মরে গেছে, স্ত্রী লোক বেঁচে আছে। তো সেক্ষেত্রে সূত্র হচ্ছে প্রবাবিলিটি এ মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। ওকে, তো এখন এই যে বি এর মান 2/3 বসলাম, মাইনাস এ ইন্টারসেক্ট বি এর মান প্রথম 1 নম্বর প্রশ্নে পাইছি কত? 2/5। তো এটা হচ্ছে একইভাবে আমরা কি করব? লসও করলাম, লসও করার পরে 4/15 পেলাম। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখি 4 নম্বর, কমপক্ষে একজন বেঁচে থাকার সম্ভাবনা কত? তো কমপক্ষে একজন বেঁচে থাকার সম্ভাবনার সূত্র আছে কি? প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়াল পি এ প্লাস পিবি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি। তো আমাদের পি এর মান কত প্রশ্নে দেওয়া আছে? 3/5, তারপর প্লাস পিবির মান দেওয়া আছে 2/3, আর এ ইন্টারসেক্ট বি এর মান দেওয়া তো আছে 1 নম্বর প্রশ্নে 2/5 পাইছি কিন্তু। এখন এটাকে কী করবো? লসও করবো, করার পরে 13/15 পাবো। এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। তো আশা করি বুঝতে পারছো, প্রশ্নটা একটু কঠিন মতো লাগছে। তারপর আমাদেরকে কি করতে হবে? সূত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি সূত্র মনে না রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো কখনোই করতে পারবে না। এই অঙ্কগুলো হচ্ছে মূলত হচ্ছে সূত্র। হ্যাঁ, বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্টে জানাই দাও। হ্যাঁ, আমি চেষ্টা করছি প্রতিটা অঙ্কই হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, কারণ প্রত্যেকটা অঙ্কে একটু একটু সেন্স আছে, সেন্সগুলো ধরাই দিলে কিন্তু তোমাদেরও সহজ হবে বোঝার ক্ষেত্রে। সে কারণে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কই যেহেতু দেখানো সম্ভব হচ্ছে, তাহলে দেখাবো না কেন, তাই না? যেহেতু স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি আমাদের হচ্ছে লেকচার শিটটা, সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কই কিন্তু এইভাবে দেখাতে থাকবো। আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান করবো। তো 3 নম্বর প্রশ্নটা আগে পড়বো।
থার্ড ইয়ারের এক্সাম 7 কলেজে হচ্ছে আগস্টে 21 তারিখে সম্ভবত ডেট। আর হচ্ছে সে জাতীয় বিষয়ে একটু লেট হবে, তবে এতটা লেটও হবে না। আজকে কলেজে গেছিলাম, ম্যাডাম বললো যে ফার্স্ট ইয়ারের পরীক্ষার এক সপ্তাহ কি ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ হয়ে গেলে এক সপ্তাহ পরে সেকেন্ড ইয়ারের ডেট দিবে, তারপর সেকেন্ড ইয়ারের শেষ থার্ড ইয়ারের ডেট দিবে, ঠিক আছে। তো মোটামুটি বলছে যে করোনার জন্য যে গ্যাপটা রয়ে গেছে, এই গ্যাপটা 6-7 মাসে প্রত্যেকটা ইয়ার শেষ করে দেবে, দেওয়ার পরে গ্যাপটা আর কি পুষায় নিতে চাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে সময় কিন্তু বেশি নাই, একটু সবাই সতর্ক হয়ে যাও। সেপ্টেম্বর অক্টোবর হয়তো বা এইরকমই পরীক্ষা হতে পারে, অক্টোবর ধরা যায়। এখন সবকিছু নিজেদের মধ্যে। তোমরা যদি মনে করো যে 1 মাসে শেষ করব, 1 মাসে পারবো, যদি মনে করো না আমরা পরীক্ষা পর্যন্ত করব, পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে, কোনো সমস্যা না। আগস্ট এখনো অনেক সময়। তো এখন কেবল হচ্ছে মে, চলে যাচ্ছে মনে করো জুন জুলাই আগস্ট, 3 মাস, 3 মাসে 3 × 36টা, প্রায় শেষের দিকে চলে যাবো, হয়তো বা একটা অধ্যায় লাস্টে থাকবে। আচ্ছা, আমরা 3 নম্বরটা দেখি। আগে 3 নম্বর প্রশ্নটা দেখে আসি, তারপর হচ্ছে নিয়মটা দেখবো। যদি আগে নিয়ম দেখি তাহলে মাথার ভিতরে কিছুই যাবে না, ঠিক আছে। তো 3 নম্বর প্রশ্নটা দেখি। এ এবং বি 12 গেম দাবা খেলে, যার মধ্যে এ বিজয়ী হয় 6 বার, বি বিজয়ী হয় 4 বার এবং অবশিষ্ট দুটি ড্র হয়। তারা 3 গেমের একটি টুর্নামেন্ট খেলতে রাজি হলো, সম্ভাবনা বের করো। 1 নম্বর বলছে কি এ 3টি গেমই জিতবে, এ এবং বি পর্যায়ক্রমে জিতবে, এ কমপক্ষে একটি গেম জিতবে, বি কমপক্ষে একটি গেম জিতবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, তো এটার হচ্ছে আমরা সমাধান করব। তো তার আগে আমরা নিয়মটা জেনে আসি। নিয়ম হচ্ছে এ 3টি গেমই জেতার সম্ভাবনা, প্রবাবিলিটি A1 গুণ A2 গুণ A3। তো A1 A2 A3 সবগুলো কিন্তু একই মান আসবে, সেটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন কিন্তু দেখবো, কিন্তু সূত্র অনুসারে আমরা এইভাবে লিখবো, A1 A2 A3 এইভাবে গুণ আকারে লিখলাম। তারপর আসি এ এবং বি পর্যায়ক্রমে জেতার সম্ভাবনা। তো আমরা প্রথমে লিখবো সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে পর্যায়ক্রমে যেহেতু জিতবে, তো প্রবাবিলিটি A1 গুণ A2। আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে প্রবাবিলিটি B3, অর্থাৎ একইভাবে তো আমাদের B1 B2 B3 আসবে, তো সেক্ষেত্রে B3 শেষের যেটা আছে সেটা আমরা প্রথমে নিয়ে আসবো। সূত্রগুলো একটু ভালো করে মনে রাখবে। প্রবাবিলিটি A1 গুণ A2, তারপর হচ্ছে B3 আসবে, তারপরে অথবা দিয়ে, যেহেতু পর্যায়ক্রমে বলছে A আর B, সেক্ষেত্রে আমরা আবার লিখবো হচ্ছে B1 গুণ B2, বাকি থাকছে কোনটা, A3 থাকছে না, একইভাবে সূত্র প্রয়োগ করতে হবে, A3। এই হচ্ছে আমাদের এ এবং বি পর্যায়ক্রমে জেতার সম্ভাবনার সূত্র। প্রথমে হচ্ছে A1 A2, তারপর হচ্ছে B3 আসবে, তারপর অথবা দিব B1 B2, তারপর হচ্ছে A3 আসবে। এই হচ্ছে আমাদের এ এবং বি পর্যায়ক্রমে জেতার সম্ভাবনার সূত্র। তারপর আসি কমপক্ষে এ একটি গেম জেতার সম্ভাবনা, কমপক্ষে এ একটি গেম জিতবে। তো 1 মাইনাস, যেহেতু কমপক্ষে বলেছে সেক্ষেত্রে এখানে 1 মাইনাস করতে হবে। আগেরটা কিন্তু কমপক্ষে বলছিল, কিন্তু সেখানকার সূত্র ছিল ভিন্ন। ওকে, এক একটা অঙ্কের এখন এখন এক একটা সূত্র প্রয়োগ হবে, কখন কোনটা হচ্ছে এটা প্র্যাকটিস না করলে বুঝতেই পারবে না। তো কমপক্ষে এ একটি গেম জেতার সম্ভাবনা, সূত্র হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি এ, দেখো মাথার উপরে কি বার চিহ্ন আছে, বার 1, তারপর গুণ A2 গুণ A3, ঠিক আছে, এই যে বার চিহ্ন দিতে হবে, কিন্তু এখন তুমি A1 A2 A3 এইভাবে দিতে পারবে না। বার চিহ্ন, এই বার চিহ্ন কোথা থেকে আসবে, সেই মানটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন কিন্তু খুবই সহজে বুঝতে পারবো প্রশ্নের মধ্যে। এবার কমপক্ষে বি একটি গেম জেতার সম্ভাবনা, একই বিষয়, সেটা হচ্ছে 1 মাইনাস, এখানে বি থাকবে B2 B3। ওকে, এ একটি গেম জেতার সম্ভাবনা, বি একটি গেম জেতার সম্ভাবনা, শুধুমাত্র চলক চেঞ্জ, এখানে এ আছে এখানে বি আছে। ওকে, মোটামুটি এই ছিল আমাদের সূত্র। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো এ এবং বি 12 গেম দাবা খেলে, যার মধ্যে এ বিজয়ী হয় কয়বার, 6 বার, আর বি বিজয়ী হয় কয়বার, 4 বার এবং অবশিষ্ট দুটি ড্র হয়। অবশিষ্ট কয়টি ড্র হয়, দুইটা। যেহেতু 12 গেম বলছে, তো 6 আর 4 10, আর বাকি দুইটা থেকে ড্র হয়। তারা 3 গেমের একটি টুর্নামেন্ট খেলতে রাজি হলো, সম্ভাবনা বের করো। এ 3টি গেমই জিতবে, এ এবং বি পর্যায়ক্রমে জিতবে, এ কমপক্ষে একটি গেম জিতবে, বি কমপক্ষে একটি গেম জিতবে। ওকে, তো এ যে কোনো গেম বিজয়ী হওয়ার সম্ভাবনা আগে বের করে নিব। এ যে কোনো গেম বিজয়ী হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি এ ইকুয়াল, এ কয়টা গেম জিতছে, 6টা না, 6টা, আর মোট কয়টা, 12টা, তো 6/12 সমান, এটাকে যদি আমরা কাটাকাটি করি তো 1-2 আসবে। ওকে, তারপর আমরা এটাকে লিখতে পারি এইভাবে, অতএব প্রবাবিলিটি A1 ইকুয়াল A2 ইকুয়াল A3 সমান
1 2। এটা হচ্ছে লিখবো সূত্র আকারে আর কি। তো এটা সমান হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রবাবিলিটি A1 ইকুয়াল A2 ইকুয়াল A3 সমান 1 2। এই যে PA এটার মান হচ্ছে 1 2, আবার A1 A2 A3 এটার মান হচ্ছে 1 2। A1 এর মান হচ্ছে 1 2, A2 এর মান হচ্ছে 1 2, আবার A3 এর মান হচ্ছে 1 2। তারপর আসি আবার এ যে কোনো গেম বিজয়ী না হওয়ার সম্ভাবনা, এইগুলো কিন্তু বের করে নিতে হবে, একটু জটিল লাগবে অঙ্কগুলো। আবার এ যে কোনো গেম বিজয়ী না হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি বিজয়ী না হওয়ার সম্ভাবনা মানে কি, তার মাথায় কি থাকবে, বার চিহ্ন থাকবে, ঠিক আছে। তো প্রবাবিলিটি এ বার ইকুয়াল 1 মাইনাস পি এ। একের থেকে আমরা কি করবো, পি এর মানটা বাদ দেব। তো 1 মাইনাস পি এর মান কত, 1 2 না, 1 2। তো 1 2 বসালাম। তো এটাকে যদি আমরা এখন 1 থেকে -1/2 বাদ দিই, কত থাকবে, 1/2 থাকবে না, অবশ্যই 1/2 থাকবে। এটাকে যদি আমরা লসাগু করি তাও 1/2 আসবে, আবার যদি সরাসরি বিয়োগ করি 1 থেকে যদি -1/2 বিয়োগ করে 1/2 আসবে। তো আবার এ যে কোনো গেম বিজয়ী না হওয়ার সম্ভাবনা সূত্র হচ্ছে প্রবাবিলিটি এ বার। এ দেখো, এই যে একটু আগে কিন্তু আমি সূত্র দেখাইছিলাম যে বার চিহ্ন কোথা থেকে আসছে, এই বার চিহ্নগুলো কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, ঠিক আছে। যে বিজয়ী না হওয়ার সম্ভাবনা যখনই বলবে তখন হচ্ছে সেটা কি হবে, উপরে বার থাকবে, ঠিক আছে। বার বা প্রক এগুলো কি বোঝায়, তোমরা যখন দ্বিতীয় বর্ষে সেট ফাংশন করছিলে পাটিগণিত আর কি, তো যেটা হচ্ছে না এ হচ্ছে এ এবং বি, মনে করো এ হচ্ছে অর্থনীতি নিয়েছে, বি হচ্ছে অর্থনীতি নেয়নি, যখন নেয়নি সেটা কি প্রোক চিহ্ন আসছে না, আর প্রোক মানে কি, সেটা হচ্ছে বাদ। ওকে, সে একই টাইপের অঙ্ক, সেটা হচ্ছে এ যে কোনো গেম বিজয়ী না হওয়ার সম্ভাবনা। তো প্রবাবিলিটি এ প্রাইম 1 মাইনাস প্রবাবিলিটি এ, তো 1 মাইনাস 1/2, তো 1/2। তো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অতএব প্রবাবিলিটি এ বার 1 ইকুয়াল এ বার 2 ইকুয়াল এ বার 3 সমান 1/2। ওকে, এবার এর তো কাজ শেষ, এবার আসি বি। তো একইভাবে আমরা বি এর মানটা বসাই দিব। বি যে কোনো গেম বিজয়ী হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বি কয়বার বিজয় হয়েছিল, 4 বার। তো 4/12। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি 1 3 আসবে। তো আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি B1 ইকুয়াল B2 ইকুয়াল B3 সমান 1/3। ওকে, তারপর আবার বি যে কোনো গেম বিজয়ী না হওয়ার সম্ভাবনা, তো আমরা লিখতে পারি প্রবাবিলিটি বি বার ইকুয়াল 1 মাইনাস প্রবাবিলিটি বি ইকুয়াল 1 মাইনাস 1/3। তো এটাকে যদি আমরা লসও করি তাহলে 2/3 পাবো। তারপর এই যে 2/3 পেলাম, তো এটা সমান সমান আমরা লিখতে পারি বি বার 1 ইকুয়াল বি বার 2 ইকুয়াল বি বার 3 সমান 2/3। সবগুলো একই কথা বোঝাচ্ছে। এখন লাস্টে আসি, এবং ডি যে কোনো গেম ড্র হওয়ার সম্ভাবনা, এ 6টা গেম জিতছে, বি 4টা গেম জিতছে, আর ডি হচ্ছে কি ড্র, অবশিষ্ট কয়টা ড্র হয়েছে, 2টা। তো এবং ডি যে কোনো গেম ড্র হওয়ার সম্ভাবনা, তো প্রবাবিলিটি ডি ইকুয়াল 2/3, 2টা ড্র হয়েছে। তো এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তো 1/6 আসবে। তো এটা সমান সমান আমরা লিখতে পারি এটা D1 D2 ইকুয়াল D3 সমান 1/6। মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের প্রথম নিয়ম। একটু জটিল মতন লাগছে আর কি, কারণ অঙ্কগুলো সমাধান করতে হলে এইগুলো আমাদের লাগবে, ঠিক আছে। এই যে এই কথাগুলো লাগবে, এই কথাগুলো যদি না লিখে দিই তাহলে কখনোই আমরা অঙ্কের মধ্যে যেতে পারবো না। এখন আমরা হচ্ছে সরাসরি অঙ্কে যাই, 1 নম্বর অঙ্কে। সেটি হচ্ছে এ 3টি গেমই জেতার সম্ভাবনা। এ 3টি গেমই জেতার সম্ভাবনা, প্রথমে কিন্তু নিয়মগুলো দেখে আসছি। তো প্রবাবিলিটি A1 গুণ A2 গুণ A3। তো A1 মানে হচ্ছে 1/2 গুণ A2 মানে হচ্ছে 1/2 গুণ A3 মানে হচ্ছে 1/2। তো এখন টোটালি এগুলো গুণ করবো, 2 গুণ 2 4 গুণ 2 8, আর উপরে কি 1 গুণ 1 গুণ 1 করলে 1 হয়। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। মোটামুটি হচ্ছে আমাদের এই যে ফর্মুলাটা ব্যবহার করাই মেন, ঠিক আছে, তারপরে মোটামুটি সহজ আছে। তো এ এবং বি পর্যায়ক্রমে জেতার সম্ভাবনা, তো আমরা লিখতে পারি প্রবাবিলিটি A1 গুণ A2 গুণ B3, অথবা B1 গুণ B2 A3। ওকে, তো এখন A1 এর মান 1/2 গুণ A2 এর মান 1/2 গুণ B3 এর মান কত, 1/3 আছে না, 1/3 আছে অবশ্যই। তারপরে প্লাস, অথবা থাকলে কি হয় প্লাস। তো আমরা আবার লিখবো কি হচ্ছে B1 এর মান 1/3 গুণ 1/3, আর A3 এর মান কত, 1/2, তো 1/2। এখন এগুলো হচ্ছে সরাসরি গুণ করব। তো 1 গুণ 1 গুণ 1 1 থাকে, আর নিচে হরে 2 গুণ 2 গুণ 3 12 আসবে। তারপর এখানে প্লাস চিহ্ন দিব, তারপর 1 গুণ 1 গুণ 1 1, আর নিচে আছে 3 গুণ 3 গুণ 2 সমান 18। ওকে, তো এখন হচ্ছে কি করবো, এটা লসও করবো, করার পরে 5/36 পাবো। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার আসি 3 নম্বরে, এ কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা। তো সূত্রটা কি, 1 মাইনাস প্রবাবিলিটি এ বার 1 গুণ এ বার 2 গুণ এ বার 3। তো জাস্ট শুধু মানগুলো বসাই দেবো, 1 মাইনাস এ বার 1 এর মান কত, 1/2 গুণ 1/2 গুণ 1/2। তো এটা হচ্ছে আমরা এখন গুণ করব, করার পরে লসও করবো, করার পরে 7/8। তারপরে বি কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা, 1 মাইনাস প্রবাবিলিটি বি
বার 1 গুণ বি বার 2 গুণ বি বার 3, ঠিক আছে। দেওয়ার পরে যা শুধু মানগুলো বসানোর পরে এটাকে লসাগু করবো 1927। মোটামুটি প্রথম ফর্মুলাটা একটু কঠিন আছে, কিন্তু অঙ্কের ভিতরে সহজ আছে। তো ফর্মুলা যদি না পাতাতে পারি তাহলে কিন্তু অঙ্ক সহজ হতে কোনো লাভ নেই। মূল তো আমাদের হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। অঙ্কটা বুঝতে হবে, তারপর হচ্ছে প্রত্যেকটা স্টেপ আমাদেরকে খেয়াল করতে হবে। আবারও বলছি যে অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টে এতটা সহজ না। প্রত্যেকটা অঙ্ক ব্যতিক্রম ধর্মী অঙ্ক, ঠিক আছে। এখানে নির্দিষ্ট কোনো সূত্র প্রয়োগ করা যায় না। যে যে অঙ্ক ওই অঙ্কের নিয়মে কিন্তু সূত্রগুলো প্রয়োগ করতে হয়, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমরা 4 নম্বরে চলে যাই। 4, 5। 4 নম্বর প্রশ্নটা দেখো। দুইজন খেলোয়াড় এ এবং বি পর্যায়ক্রমে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করে পুরস্কার জয়ের প্রতিযোগিতায় নামলেন। যিনি প্রথম 6 পাবেন তিনি পুরস্কার পাবেন। যদি এ খেলা শুরু করে তাহলে এ জয়ী হওয়ার সম্ভাবনা কত, বি জয়ী হওয়ার সম্ভাবনা কত? 2013 সালে প্রশ্নটা পুরোই তো ধরতে পারছো না, এটা কি নিয়মে করব? এটা আমারও কষ্ট হয়ে আছে, এটা আসলে কোন নিয়মে তোমাদের করাবো। ঠিক আছে, দুইজন খেলোয়াড় এ এবং বি পর্যায়ক্রমে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করে, পর্যায়ক্রমে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করে পুরস্কার জয়ের প্রতিযোগিতায় নামলেন। ঠিক আছে, যিনি প্রথম 6 পাবেন তিনিই পুরস্কার পাবেন, যিনি প্রথম 6 পাবেন তিনিই পুরস্কার পাবেন। যদি এ খেলা শুরু করে তাহলে এ জয়ী হওয়ার সম্ভাবনা কত, বি জয়ী হওয়ার সম্ভাবনা কত? 2013 সালে প্রশ্নটা আসছিল। তো এখানে আমরা দেখব এ এর 6 পাওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি ইকুয়াল 1/6, ঠিক আছে, এইভাবে লিখব। তারপর এ এর 6 না পাওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি এ বার ইকুয়াল 1 - 1/6। এর মান কত, 1/6 না? তো 1 - 1/6 এই যে বসাবো, বসানোর পরে এটা লসাগু করব 5/6 লিখলাম। লেখার পরে আবার বি এর 6 পাওয়ার সমান কত, একইভাবে প্রবাবিলিটি বি ইকুয়াল 1/6। তারপরে বি এর 6 না পাওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি বি বার ইকুয়াল 1 - 1/6। তো বসালাম, বসানোর পর 5/6 পেলাম। ঠিক আছে, তো এখন আমরা 1 নম্বরে চলে আসবো। যেহেতু 1 নম্বর প্রশ্ন বলছে কি এ জয়ী হওয়ার সম্ভাবনা কত, তো এ জয়ী হওয়ার সম্ভাবনার সূত্র হচ্ছে এটা। সেটি হচ্ছে প্রবাবিলিটি এ লবে থাকবে, নিচে হরে আসবে 1 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু প্রবাবিলিটি এ বার গুণ প্রবাবিলিটি বি বার, থার্ড ব্র্যাকেট শেষ। এখন যা শুধু মানগুলো বসাই দেবো। তো প্রবাবিলিটি এর মান কত, 1/6, 1/6 না, হ্যাঁ 1/6, এই যে 1/6 এই মানটা বসাবো, বসালাম। তারপর নিচে আসি 1, 1 বসালাম, তারপর হচ্ছে মাইনাস, তারপর পি এ বার এটার মান কত, 5/6, অবশ্যই 5/6, এই দেখে আসি 5/6 এই মানটা বসাবো, বসালাম। বসানোর পরে বি বার এর মান কত, 5/6, তো এটার মান 5/6 বসালাম। বসানোর পরে এটা ক্যালকুলেশন করবো, 1/6 উপরে রাখলাম, নিচে হচ্ছে 1 মাইনাস 5×5 = 25, নিচে 6×6 = 36। ওকে, এটা কিন্তু সরাসরি গুণ করবো, আগের থেকে কাটতে পারবো না, এটা হচ্ছে সরাসরি গুণ করবো। কাটাকাটি কিন্তু সবই কাটা কেটে দিলাম, 5 আছে না, কাটাকাটি যাচ্ছে না, 5×5 = 25 আর নিচে আছে 6×6 = 36 আছে, হলো। এবার 1/6 উপরে রাখলাম, নিচে হচ্ছে 36 আছে, 1 - 25 = 36, তো এটা হচ্ছে লসাগু করে নিব। নেওয়ার পরে 1/36, তো 11/36 পেলাম। ঠিক আছে, তো এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তো ভাগটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে, গুণ হবে। তো 1/6 এটা তো থাকবেই, তারপরে গুণ, এখন এটা উল্টাই দিলাম 36/11। ওকে, হলো। এখন হচ্ছে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে দেখি, 6 দিয়ে 6কে যদি কাটি 6×6 = 36, তাহলে উপরে থাকবে কত, 6, আর নিচে কত থাকছে, 11। তো 6/11 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো 0.5455 পাবো। এই হচ্ছে আমাদের এ বিজয়ী হওয়ার সম্ভাবনা। এখন 2 নম্বর প্রশ্ন, বি জয়ী হওয়ার সম্ভাবনা কত বা বিজয়ী হওয়ার সম্ভাবনা কত? তো আমরা খুব সহজেই এর মানটা যদি পেয়ে যাই তাহলে বি এর মানটা পেয়ে যাবে, সেটা হচ্ছে
ওয়ান মাইনাস এ, ওয়ান মাইনাস এ, ঠিক আছে? তো ওয়ান মাইনাস এর মান কত? 6/11 না? 6/11, এই যে 6/11 বসাই দেবো, ঠিক আছে? দিলাম। দেওয়ার পরে এখন এটাকে লসাগু করে দেবো। 11 - 6/11 সমান 5/11। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 0.4545। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রথমে হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধানটা বের করে একটু কষ্টকর, তারপরে 2 নম্বরটা কিন্তু খুব সহজে বের করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। 5 নম্বরটা দেখো, পরিসংখ্যানে একটি সমস্যা 3জন ছাত্র এ বি সি কর্তৃক করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/3, 1/4, 1/2। যদি তারা 3জন স্বাধীনভাবে চেষ্টা করে তবে অঙ্কটি বের করার সম্ভাবনা কত? 2011 সালে এটা আসছিল। পরিসংখ্যানে একটি সমস্যা 3জন ছাত্র এ বি সি কর্তৃক করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/3, 1/4, 1/2। যদি তারা 3জন স্বাধীনভাবে চেষ্টা করে তবে অঙ্কটি বের করার সম্ভাবনা কত? 2011 সালে প্রশ্নটা আসছিল। তো সমাধান দেওয়া আছে, এ কর্তৃক সমাধান করতে পারার সম্ভাবনা পি এ 1/3। প্রথমে কি আছে? 1/3 আছে না? তাহলে এটা সমান এ, তারপরে কি আছে 1/4, তার মানে এটা সমান বি, তারপরে কি আছে 1/2, এটা সমান সি। তো এইভাবে আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো। এ কর্তৃক সমাধান করতে পারার সমাধান পি এ 1/3, বি কর্তৃক সমাধান করতে পারার সমাধান পি বি 1/4, সি কর্তৃক সমাধান করতে পারার সমাধান পি সি 1/2 বসালাম। তো আমরা জানি তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সূত্র হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি, ওকে? তো ইকুয়াল পি এ ইন্টু পি বি ইন্টু পি সি হয়। এই হচ্ছে আমাদের সূত্র এই অঙ্কের। তো 3জন স্বাধীনভাবে চেষ্টা করে অঙ্কটি বের করার সম্ভাবনা হবে। 3জন স্বাধীনভাবে চেষ্টা করে অঙ্কটি বের করার সম্ভাবনা হবে কত হবে? এই যে সূত্রটা আমরা প্রয়োগ করলাম। করার পরে জাস্ট শুধু হচ্ছে পি এর মান বসাবো 1/3 গুণ, যেটি এখানে ইন্টু আছে, গুণ 1/4 গুণ 1/2। তো টোটাল এটাকে যদি গুণ করি 1/24। এই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। সমাধান কিন্তু একটুখানি, কিন্তু বুঝতে হচ্ছে অনেক বড় করে বিষয়টা কি না কি, ঠিক আছে? পরেরটা দেখি, 6 নম্বর। এ পরিসংখ্যানে দেয়া সমস্যাগুলো শতকরা 80 ভাগ এবং শতকরা 60 ভাগ সমাধান করতে পারে। তাদের মধ্যে অন্তত একজন দৈবচয়নভাবে নির্বাচিত একটি সমস্যা যে সমাধান করতে পারে তার সম্ভাবনা কত? 2002 সালে এটা আসছিল। এ পরিসংখ্যানে দেয়া সমস্যাগুলোর শতকরা 80 ভাগ এবং শতকরা 60 ভাগ সমাধান করতে পারে। তাদের মধ্যে অন্তত একজন দৈবচয়নভাবে নির্বাচিত একটি সমস্যা যে সমাধান, সরি, এখানে এ শতকরা 80 ভাগ এবং বি শতকরা 60 ভাগ হবে, ঠিক আছে? একটু মিস্টেক হয়ে আছে, একটু ঠিক করে নাও। এ পরিসংখ্যানে দেওয়া সমস্যাগুলো শতকরা 80 ভাগ এবং বি শতকরা 60 ভাগ সমাধান করতে পারে। বিটা একটু মিস্টেক হয়েছিল, এটা একটু লিখে নিও। তো সমাধান করতে পারে তাদের মধ্যে অন্তত একজন দৈবচয়নভাবে নির্বাচিত একটি সমস্যা যে সমাধান করতে পারে তার সম্ভাবনা কত? তো সমাধান একটু লিখতে হবে কয়েকটা সেন্টেন্স। এ ও বি এর পক্ষে পরিসংখ্যানে দেয়া সমস্যা সমাধান করার ঘটনা দুটি পৃথক হলেও অবর্জনশীল, কারণ এক্ষেত্রে এমন সমস্যা আছে যা এ ও বি উভয়ের পক্ষে সমাধান করা সম্ভব। এ ও বি উভয়ের পক্ষে সমাধান করা সম্ভব, তাই এদের মধ্যে যে কেউ দৈবচয়নভাবে নির্বাচিত একটি সমস্যা সমাধান করার যোগসূত্র অনুসারে, যে কোনো একটি সমস্যা সমাধান করার যোগসূত্র অনুসারে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, যেহেতু এখানে এ আর বি আছে, সেক্ষেত্রে এর সূত্র হবে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়াল পি এ প্লাস পিবি, তারপর মাইনাস পি এ ইন্টু পিবি। এই হচ্ছে আমাদের যোগসূত্র, ঠিক আছে? তো এখন জাস্ট কি করবো হচ্ছে মানগুলো বসাবো। যেহেতু 80%, তো পার্সেন্টটা তোমরা হচ্ছে বাইরে থেকেও বের করতে পারো অথবা এখানে সরাসরি করতে পারো। তো পার্সেন্ট যতই বলুক না কেন, সেটা কি হবে, যে কয় পার্সেন্ট বলবে সেটা দিব লবে, আর নিচে 100 দ্বারা ভাগ করবো। তো 80% বলছে, তো 80/100 প্লাস 60% বলছিল পিবি, সেটা 60/100, তারপর মাইনাস পি এ 80/100 গুণ পিবি 60/100। ওকে, তারপরে এটাকে ক্যালকুলেশন করে দেবো, করলে কত আসবে? তো 140/100 আসবে, তারপর মাইনাস 48/100 আসবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্যালকুলেশন করে দেবে বা কাটাকাটি করে দেবে, দেওয়ার পর হচ্ছে 140/100 মাইনাস 48/100। তো এটাকে এখন লসও করবো, করার পরে এই যে 140 মাইনাস 48/100 92/100। তো এখন আরেকটু কাটাকাটি করবো, করার পর হচ্ছে 23/25। এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। হ্যাঁ বলো।
হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কগুলো ভালো করে পড়তে হবে পরিসংখ্যানের ক্ষেত্রে এইরকমই। এখন মনে করতে এই যে পরিসংখ্যানের যে অঙ্কগুলো দেখছে একটু মুখস্থ টাইপের অঙ্ক, ঠিক আছে? তো অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং ওই সূত্রগুলো মনে করতে এই অঙ্কটা এই সূত্র আসবে, এর কোনো নির্দিষ্ট কোনো সূত্র নাই। এখন যে অঙ্কগুলো করবা এর কোনো নির্দিষ্ট সূত্র নাই। দেখতেই তো পারছো যে কয়টা, 6টা অঙ্ক সমাধান করলাম, 6টা সূত্র প্রয়োগ হলো। এখন কি আমি বলবো এটার জন্য এটা নির্দিষ্ট সূত্র আছে? আগে অঙ্ক দেখতে হবে অঙ্কটা কি বলছে, তারপর সেই অনুযায়ী এর নিয়মটা কি হবে সেই নিয়মটা কিন্তু দেখাচ্ছি, বুঝছো? হ্যাঁ, আরেকটা আছে, জাস্ট আরেকটা আছে, একটা অঙ্কটা শেষ করে দিই, ঠিক আছে? তাহলে কিন্তু এই টপিকটা শেষ হয়ে যাচ্ছে। একটু লং হয়েছে তারপর সমস্যা না, একটাই যেহেতু আছে তো এটা শেষ করে দিই। এ এবং বি পর্যায়ক্রমে দুইটি ছক্কা নিক্ষেপ করে, যে প্রথম 9 নিক্ষেপ করবে তাকে পুরস্কৃত করা হবে। এই ধরনের অঙ্ক কিন্তু একটা করে আসছে পূর্বে। যদি এ প্রথম নিক্ষেপ করে তাহলে দেখাও যে তাদের পুরস্কার পাওয়ার অনুপাত 9:8। 2002 সালে এটা আসছিল। এ এবং বি পর্যায়ক্রমে দুইটি ছক্কা নিক্ষেপ করে, যে প্রথম 9 নিক্ষেপ করবে তাকে পুরস্কৃত করা হবে। যদি এ প্রথম নিক্ষেপ করে তাহলে দেখাও যে তাদের পুরস্কার পাওয়ার অনুপাত 9:8। তো সমাধান, দুটি ছক্কা নিক্ষেপে মোট নৌনা বিন্দু কয়টা হয়? ছক্কার তল থাকে কয়টা? 6টা। তো এখানে যেহেতু দুইটা ছক্কা নিক্ষেপ করার কথা বলছে তো 6 পাওয়ার কত 2, তো কয়টা আসবে 36। ওকে, তো এ এর 9 পাওয়ার সম্ভাবনা, একে 9, এ এর 9 না পাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি এ বার ইকুয়াল 1 - 1/9, তো এটাকে লসাগু করলে 8/9 আসবে। ওকে, আবার বি এর 9 পাওয়ার সম্ভাবনা, একের 9, বি এর 9 না পাওয়ার সম্ভাবনা, এই যে এটা পেলাম হচ্ছে 8/9। এখন এ পুরস্কার পাওয়ার সম্ভাবনা, সূত্র হচ্ছে পি এ। এই ধরনের অঙ্ক কিন্তু পূর্বেটা করছি, আচ্ছা 5 নম্বরটা, পি এ বাই 1 - থার্ড ব্র্যাকেট শুরু, পি এ বার গুণ পি বি বার। ওকে, তারপর থার্ড ব্র্যাকেট শেষ। এখন জাস্ট শুধু মানগুলো বসাই দেবো। 1/9, 1 - 8/9 গুণ 8/9 বসায়ে এটাকে আমরা ক্যালকুলেশন করে দেবো, দেওয়ার পরে পাবো কত হচ্ছে 9/17 পাবো, ঠিক আছে? এইবার বি পুরস্কার পাওয়ার সম্ভাবনা বের করবো। তো বি পুরস্কার পাওয়ার সম্ভাবনা 1 - 8, সরি 1 - a। তো 1 এর মান কত পাইছি 9/17, তো 9/17 বসালাম। বসানোর পর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 8/17। তো এখন যেহেতু অনুপাত বের করতে বলেছে, এ ও বি পুরস্কার পাওয়ার সম্ভাবনার অনুপাত বের করব। তো আমরা হচ্ছে প্রথমে কত পাইছি, এ পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত পাইছি, এ পুরস্কার পাওয়ার সম্ভাবনা 9/17, তো 9/17 এই যে বসালাম। তারপর ইস্টু, যেহেতু অনুপাত বের করবো, আর বি পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত পাইছে 8/17, এই যে 8/17 বসাবো। এই ইস্টু মানে হচ্ছে তোমার কি, এখন গুণ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? 9/17 গুণ 17/8, ঠিক আছে? ইস্টু হচ্ছে ভাগ। এখন এটাকে আমরা উল্টায় দিচ্ছি, তো উল্টায় দিতে কি আসবে 17/8 আসবে, ঠিক আছে? 17/8 আসলো। তো এখন এটাকে হচ্ছে আমরা করব, যে কাটাকাটি করা যদি সম্ভব করব। তো 17 কেটে গেল, উপরে থাকছে কত 9 আর নিচে কত 8, তো 9/8 এটা কি অবস্থা আছে ভাগ অবস্থায়। তো এটাকে যদি আমরা ইস্টুতে রূপান্তর করি 9:8 আসবে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম হচ্ছে এই যে প্রশ্নে যেটা বলছে আর কি, যে তাদের পুরস্কার পাওয়ার অনুপাত 9:8, 9:8। এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান। তো মোটামুটি অঙ্কগুলো একটু কঠিন লেগেছে, তারপরেও বলবো বারবার প্র্যাকটিস করো। বারবার প্র্যাকটিস করলে 3-4 বার করে প্র্যাকটিস করলে কিন্তু এটা আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? তো এতটা হতাশ হওয়ার কোনো কিছুই নেই, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে কিন্তু সবগুলো দেখবে আয়ত্তে চলে আসবে। তো কারো কি কোনো সমস্যা আছে এই যে 7টা প্রশ্নের যে সমাধান করলাম? আশা করি সমস্যা থাকার কথা না বোঝার ক্ষেত্রে। এখন মানে অনেকের প্রশ্ন যে এই অঙ্কগুলো আমরা কি একই সূত্রে আনতে পারি না? না, কখনোই সম্ভব না একই সূত্রে আনা, কারণ এক একটা অঙ্ক এক একটা নিয়মের, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই নির্দিষ্ট কোনো সূত্র নেই। অঙ্কটা আগে ভালো করে পড়বো বুঝবো, তারপরে এই অঙ্কটা কি বলছে সেই অনুযায়ী মনে করতে হবে, এটা টোটালি মুখস্থ থাকতে হবে। সূত্রগুলো তো অবশ্যই মুখস্থ থাকতে হবে, নিয়ম কানুন ক্যালকুলেশন এটা তো আমরা হচ্ছে করবোই আমাদের নিয়ম অনুযায়ী। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের 1 থেকে 7টা প্রশ্নের সমাধান। তার পরের টপিক হচ্ছে কি, পরের টপিক আসছে আমাদের হচ্ছে দৈব চলক গাণিতিক প্রত্যাশা, ঠিক আছে? দৈব চলক গাণিতিক প্রত্যাশা, অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে খুবই সহজ লাগবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শুধুমাত্র এখানে সূত্র
কয়েকটা সূত্র মনে রাখতে হবে, এই এই সূত্রগুলো মনে রাখলেই যথেষ্ট। এখন সূত্রগুলো দেখে ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে, কারণ এতগুলো নাই, এর মধ্যেই হচ্ছে দেখা যাচ্ছে চলক এক্স আছে ওয়াই আছে, এখানে ডাবল ডাবল লেখা, কিন্তু সূত্র কিন্তু কয়টা, পাঁচটা। হ্যাঁ, কার কোনো জিজ্ঞাসা আছে থাকলে বলতে পারো এই মুহূর্তে। তোমরা যারা নিয়মিত যুক্ত হচ্ছ তা একমাত্র তারাই বুঝতে পারছো আসলে বিষয়টা কি, আর যারা এখনো যুক্ত হচ্ছ না সেক্ষেত্রে তারা কিন্তু কিছুই বুঝতে পারছে না। তারা মনে করছে হয়তো সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিবে, পরীক্ষার ফর্ম ফিল আপ করবো, তারপরে যখন পরীক্ষার ডেট দিবে আর মাত্র 1 মাস কি 2 মাস টাইম থাকবে সেই সময় করব। আসলে তোমরা যারা করছো তারা তো বুঝতে পারছো 1 মাসে কি 2 মাসে এগুলো কি আয়ত্তে নিয়ে আসা সম্ভব? কখনোই সম্ভব না। একবার করে শেষ করতে হবে, তারপরে যখন তুমি 2বারে রিভিশনে যাবে তখনই কিন্তু তোমার হচ্ছে এটা মনে থাকবে, তার আগে কিন্তু কখনোই সেটা মনে থাকবে না।